ওয়েলকাম টু মাই ক্লাস। সপ্তম শ্রেণী কোষে দেখি 22.4 সমীকরণ গঠন ও সমাধান নিয়ে যে অঙ্কগুলি আছে, এই অঙ্কগুলি খুব সহজ পদ্ধতিতে বুঝিয়ে করানোর চেষ্টা করব। আগের ভিডিওতে আমি এই 1 দাগ থেকে 5 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 6 দাগের অঙ্ক থেকে। তো তোমরা যদি আমার আগের ভিডিওটি না দেখে থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তাহলে দেখো 6 দাগের অঙ্কে কী বলা আছে, আমার ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা 20টি। ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে হিসাব করে লিখি। দেখো, একটা ব্যাগের মধ্যে 5 টাকা আর 10 টাকার মুদ্রা আছে, কিন্তু মুদ্রার সংখ্যা বলছে 20টি। আর মোট ওই মুদ্রার মূল্য অর্থাৎ কত টাকা আছে ব্যাগে, 145 টাকা আছে। তাহলে কোন মুদ্রা কতগুলি আছে হিসাব করতে হবে, অর্থাৎ 5 টাকার মুদ্রা কটা আছে আর 10 টাকার মুদ্রা কটা আছে সেটাই আমাদের বের করতে হবে। দেখো, আগে একটু আমরা বুঝে নেব। দেখো, মনে করো মোট মুদ্রা আছে কটা, 20টি মুদ্রা আছে, ঠিক আছে। তার মধ্যে এই 5 টাকার মুদ্রা মনে করো আমি এক্সটি ধরে নিলাম, 5 টাকার মুদ্রা আছে। তাহলে 10 টাকার মুদ্রা কতগুলো হবে বলো তো। দেখো, এটা আমরা চলরাশি ধরে নিচ্ছি। যদি এটা বলা থাকতো যে 5 টাকার মুদ্রা 15টি আছে, তাহলে আমরা 10 টাকার মুদ্রা কটা আমরা বের করতাম, যে এই 20 থেকে মোট মুদ্রা থেকে 5 টাকার মুদ্রার সংখ্যা বিয়োগ করে দিলে আমরা 10 টাকার মুদ্রার সংখ্যা পেয়ে যেতাম। কিন্তু এখানে দেখো বলেনি, কিন্তু কোন মুদ্রা কতটা আছে এটা বলেনি। তো আমরা সেটা ধরে নিলাম 5 টাকার মুদ্রা আছে এক্সটি। তাহলে 10 টাকার মুদ্রা কটা হবে, মোট যে মুদ্রা আছে 20টি, এই 20 থেকে যদি 5 টাকার মুদ্রার সংখ্যাটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু 10 টাকার মুদ্রা কটা আছে সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। দেখো, 6 দাগের অঙ্ক এটা। ধরি ব্যাগে 5 টাকার মুদ্রার সংখ্যা সমান এক্সটি ধরে নিলাম। অতএব 10 টাকার মুদ্রার সংখ্যা তাহলে মোট মুদ্রা কত, 20টি আছে, তার থেকে 5 টাকার মুদ্রার সংখ্যাটা বিয়োগ করে দেবো এক্স। এবারে দেখুন, অতএব এক্সটি 5 টাকার মুদ্রার মূল্য। দেখো, মূল্য মানে কি, যে মনে করো 3টে 5 টাকার মুদ্রা। মুদ্রা মানে কি বোঝাচ্ছে, কয়েন বোঝাচ্ছে। তা 3টে 5 টাকার কয়েন মানে কত, 3 5 15 টাকা হবে। তো এখানে বলছে এক্সটি 5 টাকার মুদ্রা, অর্থাৎ 5x টাকা হবে। অর্থাৎ মুদ্রার সংখ্যাটা এই 5-এর সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ এক্স আর 5 গুণ করলে কত হবে, 5x হয়ে যাবে, সমান 5x। এটা কিন্তু টাকা হবে। এইভাবে 10 টাকার মুদ্রা যে 20 মাইনাস এক্স আছে, তাহলে এর মূল্য কত সেটা বের করে নিতে হবে। তাহলে 20 মাইনাস এক্সটি 10 টাকার মুদ্রার মূল্য। তাহলে এর সঙ্গে কী হবে, 10 গুণ করতে হবে। মনে করো 5টা 10 টাকার কয়েন, ঠিক আছে। তো 5টা 10 টাকার কয়েন মানে কত হয়, 5 10 50 টাকা হয়, অর্থাৎ 10-এর সঙ্গে 5 গুণ করতে হচ্ছে। তাহলে এখানে কী হবে, 10 টাকার মুদ্রা আছে 20 মাইনাস এক্স, তাহলে এর সঙ্গে কী করবে, এই 10 গুণ করে নেব। এটা আমরা একটু ভেঙে নেব। দেখো, 20 10-কে 200 মাইনাস এই 10টা এক্সের সঙ্গে গুণ হলে 10x হয়ে যাবে, এত টাকা। এবার আমরা সমীকরণটা তৈরি করব। দেখো, শর্তানুসারে সমীকরণটি হবে, দেখো আমাদের বইতে বলা আছে ব্যাগে কিন্তু মোট টাকা আছে, দেখো 145 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের এক্সটি 5 টাকার নোটের মূল্য হচ্ছে 5x, তাহলে 5x এখানে চলে আসবে, প্লাস 20 মাইনাস এক্সটি 10 টাকার মুদ্রার মূল্য হচ্ছে 200 মাইনাস 10x, ঠিক আছে। তাহলে 200 মাইনাস 10x, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতাম। তাহলে এটাই হচ্ছে ব্যাগে মোট যে টাকাটা আছে সেটাই, আর বইতে বলা আছে 145 টাকা, তাহলে এইটার সমান 145 টাকা আমরা লিখতে পারি। দেখো, আমরা এটা সমাধানটা এবার করে নেব। 5x প্লাস 200 মাইনাস 10x সমান 145।
45। পরের লাইনে দেখো আমরা এখানে 10টা এক্স আছে মাইনাস, এখানে 5টা এক্স আছে প্লাস, তাহলে 10টা এক্স থেকে 5টা এক্স বিয়োগ করলে কী হবে, 5টা এক্স হবে, কিন্তু বড় সংখ্যার আগে দেখো মাইনাস আছে, তাহলে -5x হবে। এখানে আছে 145, এখানে এই +200টাকে আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে +200 দিকে গেলে কী হবে, -200 হয়ে যাবে। -5x সমান দেখো 200 থেকে আমরা 145 যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে, 55 হবে বিয়োগ করলে, বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে এখানেও মাইনাস থাকবে। এবারে দেখো এই মাইনাসটা আমরা এখানেও কেটে দিতে পারি, এই মাইনাস আর এই মাইনাস কেটে দিলাম, তাহলে x1 সমান 55 আছে, আর এদিকে দেখো 5টা এক্সের সঙ্গে কী সম্পর্কে আছে, গুণ সম্পর্কে আছে, এদিকে আনলে ভাগ সম্পর্ক হয়ে যাবে, এর তলায় চলে আসবে, তাহলে 5 দিয়ে 55 কাটলে দেখো 5 11 55, তাহলে অতএব এই x1 সমান আমরা পেয়ে গেলাম 11, অর্থাৎ 5 টাকার মুদ্রার সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম। কেন বলো তো, দেখো আমরা এখানে ব্যাগে 5 টাকার মুদ্রার সংখ্যা কিন্তু এক্সটি ধরে নিয়েছিলাম। এবার আমরা উত্তরটা লিখে দেব, দেখো অতএব ব্যাগে 5 টাকার মুদ্রা আছে 11টি, ব্যাগে 10 টাকার মুদ্রা আছে, দেখো তাহলে মোট মুদ্রা ছিল 20, তাহলে 20 থেকে এই 11টি এক্সের মান আমরা 11 পেয়ে গেছি, অর্থাৎ 5 টাকার মুদ্রার সংখ্যা পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা 11 বিয়োগ করে দেবো, দেখো 20 থেকে 11 বিয়োগ করলে 9টি, তাহলে এটাই হয়ে গেলে 6 দাগের অ্যান্সার। এরপরে দেখো আমরা এই 7 দাগের অঙ্কটা পড়ব। একটি ত্রিভুজের 3টি কোণের মান যথাক্রমে x ডিগ্রি, 2x ডিগ্রি ও 3x ডিগ্রি। বৃহত্তম কোণের মান হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো 3টে কোণের মান বলা আছে, সবথেকে বৃহত্তম কিন্তু এই 3x ডিগ্রিটা কিন্তু বৃহত্তম কোণ, অর্থাৎ এই 3x ডিগ্রি এর মানটা আমাদের বের করতে হবে। দেখো এটা 7 দাগের অঙ্ক, আমি এখানে একটা ত্রিভুজ আঁকছি, দেখো মনে করো এইটা x ডিগ্রি, এটা হচ্ছে 2x ডিগ্রি, আর এই কোণের মান মনে করো 3x ডিগ্রি। তো আমরা কি জানি বলো তো, আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় কত, 180 ডিগ্রি হয়। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। আর এখানে দেখো ত্রিভুজের 3টে কোণ কিন্তু বলা আছে, একটা x ডিগ্রি, একটা 2x ডিগ্রি, একটা 3x ডিগ্রি। আলাদা করে আমাদের এখানে চলরাশি বলাই আছে, আমাদের আলাদা করে চলরাশি ধরে নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা লিখব, দেখো প্রথমে যে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। সমষ্টি মানে যোগ, ঠিক আছে। তাহলে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আর এখানে ত্রিভুজের 3টে কোণ বলা আছে, তাহলে এই x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি প্লাস 3x, দেখো এই x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি, তাহলে এখানে এই 3টে কোণের সমষ্টি এটা, তাহলে এই 3টে কোণের সমষ্টি নিশ্চয়ই 180 ডিগ্রির সমান হবে। তাহলে দেখো আমরা সমীকরণটি লিখব যে শর্তানুসারে সমীকরণটি হবে, তাহলে শর্তানুসারে সমীকরণটি কী হবে, দেখো তাহলে ওই x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি এইটার সমান 180 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। পরের লাইনে আমরা এই সমাধানটা বের করে দেবো, মান বের করলে হয়ে যাবে। দেখো এখানে একটা x আর এখানে 2টো x, তাহলে 3টে x আর এই 3টে x, তাহলে কটা হবে, 6টা x হয়ে যাবে, সমান 180 ডিগ্রি। তাহলে x1 সমান এই 180 এর নিচে চলে আসবে এই 6টা, কারণ এটা গুণ সম্পর্ক আছে, এদিকে আসলে ভাগ সম্পর্ক হয়ে যাবে। 6 দিয়ে যদি 18কে কাটা হয় তাহলে 3 6 18 আর এই 0 কেটে বসিয়ে দিলাম, তাহলে দেখো এক্সের মান পেয়ে গেলাম আমরা 30 পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমাদের বইতে দেখো বলেছে বৃহত্তম কোণের মান, দেখো বৃহত্তম কোণের মানটা হিসাব করতে হবে। তাহলে এখানে বৃহত্তম কোণ মানে কি, 3x ডিগ্রিটা হবে বৃহত্তম কোণ। দেখো তাহলে অতএব বৃহত্তম কোণের মান সমান 3x ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো এই 3 ইন্টু এক্সের মান আমরা কত পেয়েছি, 30 ডিগ্রি, এটা ডিগ্রি দিতে পারো। তাহলে এখানে আমি এক্সের মানটা বসিয়ে দেবো, তাহলে দেখো 3 3 9
আর 0, তাহলে 90 ডিগ্রি। তাহলে এটাই হয়ে গেল 7 দাগের অ্যান্সার। এরপরে আমরা এই 8 দাগের অঙ্কটা করব। দেখো, চঞ্চলবাবু তার বাড়ি তৈরির সময়ে কিছু টাকা ধার করেন। তিনি তার ধারের 1/3 অপেক্ষা 2000 টাকা বেশি পরিশোধ করলেন, কিন্তু এখনও তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা 21,000 টাকা বেশি ধার থাকলে প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন হিসাব করে লিখি। দেখো, চঞ্চলবাবু কি করেছে, বাড়ি তৈরি করার সময় কিছু টাকা ধার করেছিল, তাহলে ধার পরিশোধ করেছে কত, যত টাকা ধার নিয়েছিল তার 1/3 অপেক্ষা 2000 টাকা বেশি, ঠিক আছে। কিন্তু যা ধার শোধ করেছেন সেটা কতটা, তা অপেক্ষা 21,000 টাকা এখনও 21,000 টাকা বেশি এখনও ধার পড়ে রয়েছে, মানে ধার বাকি আছে, দিতে বাকি আছে। তাহলে প্রথমে কত টাকা ধার করেছিলেন সেটাই আমাদের বের করতে হবে। দেখো, তাহলে দেখো, এটা 7 দাগের অঙ্ক। এখানে বইতে বলা আছে, দেখো আমাদের উত্তর চেয়েছে, কিন্তু প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন এটাই আমরা চলরাশি ধরে নেব। দেখো, ধরি চঞ্চলবাবু প্রথমে ধার করেছিলেন সমান x টাকা। তাহলে পরে লিখব ধার ধার পরিশোধ ধার পরিশোধ করেছেন। এখানে কি বলেছে, দেখো কত টাকা ধার পরিশোধ করেছে। দেখো, তার ধারের 1/3 অপেক্ষা 2000 টাকা বেশি, মানে তিনি যত টাকা ধার করেছে তার 1/3 থেকে 2000 টাকা বেশি পরিশোধ করেছে। দেখো, তাহলে তিনি ধার করেছে কত, x, তাহলে x এর 1/3 অপেক্ষা আরও 2000 টাকা বেশি, ঠিক আছে। তাহলে এত টাকা ধার পরিশোধ করেছে, এটা টাকা হবে। এবার এক্স এর 1/3 এর মানে কি হয়, গুণ হয়, তাহলে x ইন্টু 1/3 প্লাস 2000 টাকা। তাহলে এটা গুণ করলে কী হবে, এক্স একে এক্স আর নিচে আছে 3 প্লাস 2000। তাহলে এই টাকাটা কিন্তু পরিশোধ করেছে। এবারে বলা আছে, দেখো কিন্তু এখনও তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা 21,000 টাকা বেশি ধার থাকলো। তাহলে আমরা লিখব এখন ধার থাকলো, এটাই বের করবো এবার। দেখো, তাহলে অতএব এখনও ধার থাকলো সমান সমান, বলছে যা পরিশোধ করেছে, যত টাকা পরিশোধ করেছে, বইতে বলা আছে, দেখো পরিষ্কার এখানে বলা আছে, তিনি যত টাকা পরিশোধ করেছেন তা অপেক্ষা 21,000 টাকা বেশি ধার থাকলো। তাহলে পরিশোধ করেছে কোন টাকাটা, এই টাকাটা পরিশোধ করেছে। তার মানে এই x/3 প্লাস 2000 এছাড়া আরও 21,000 টাকা বেশি, তাহলে এখানে 21,000 টাকা যোগ করে নিতে হবে। তাহলে এই টাকা কিন্তু এখনও ধার পড়ে রয়েছে, ঠিক আছে। এবার আমরা সমীকরণটা দেখো আমরা তৈরি করে নেব। শর্তানুসারে সমীকরণটি হবে, শর্তানুসারে সমীকরণটি হবে, দেখো মোট ধার করেছিল কত, x টাকা কিন্তু ধার করেছিল। আর এখানে দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যে মোট ধার করেছিল আমরা ধরে নিয়েছি x টাকা, এই x টাকাটা ধার করেছিল, তাহলে ধার পরিশোধ করেছে কত, এইটা, আর এখনও ধার থাকলো কত, এই টাকাটা। তাহলে মোট যত টাকা ধার করেছিল সেই টাকা সমান সমান এই যত টাকা পরিশোধ করেছে আর যত টাকা পরিশোধ করতে বাকি আছে, এদের যোগফল মোট ধারের সমান। বোঝা গেল কি, বুঝতে পারোনি তো। দেখো, মোট ধার করেছে x টাকা, তাহলে যে টাকাটা ধার করেছে সেই টাকাটা কী হবে, যত টাকা পরিশোধ করেছে আর এখনও পরিশোধ করতে যত টাকা বাকি আছে নিশ্চয়ই মোট ধারের সমান, মোট সেই টাকাটাই ধার করেছিল, ঠিক আছে। তাহলে x টাকা ধার করেছিল আর পরিশোধ করেছে কত, এই x/3 প্লাস 2000 টাকা, এটা পরিশোধ করেছে এই টাকাটা, কিন্তু এখনও ধার পাবে কত, ধার থাকলো কত, এই টাকাটা। তাহলে এর সঙ্গে এটা আবার যোগ করে দেবো। দেখো, x/3 প্লাস 2000 প্লাস এই 21,000, ঠিক আছে। এটা ফার্স্ট ব্র্যাকেটে রাখতে পারো বোঝার সুবিধার্থে। দেখো, তাহলে x সমান সমান, দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটকে তুলে দেবো, x/3 প্লাস 2000
প্লাস আবার x/3 প্লাস 2000 প্লাস এই 21000। পরে দেখো আমরা এক্স যুক্ত পদগুলো কি করব, বাঁদিকে নিয়ে আসবো। এক্স যুক্ত পদগুলো বাঁদিকে নিয়ে চলে আসবো। এখানে এক্স আছে, দেখো এই প্লাস x/3 আছে, তাহলে সমান দিকে আসলে কী হবে, -x/3 হয়ে যাবে। আবার এখানে আরেকটা দেখো x/3 এর আগে প্লাস আছে, তাহলে এদিকে আসলে -x/3। তাহলে এখানে কি কি পড়ে আছে দেখো, এই 2000 এইগুলো আমরা যোগ করে নিতে পারি, সবার আগে যোগ আছে। দেখো এই 2000 আর এই 2000, 4000 আর এই 21000, তাহলে 4000 আর 21000 যোগ করলে কত হবে, 25000 হয়ে যাবে। এই যে ভগ্নাংশটা আছে এটা আমরা এবার ভগ্নাংশে বিয়োগটা করে নেব। দেখো এতে দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে এদের লসাগু কী হবে, 3 হবে লসাগু। এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই লসাগুটা কী হবে, এক্সের সঙ্গে ডাইরেক্ট গুণ হয়ে বসবে, তাহলে 3x হবে, কারণ 3-এর সঙ্গে এক্স গুণ করলে দেখো 3x হয়, মাইনাস 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1টা এক্সের সঙ্গে গুণ করলে x হবে, মাইনাস আবার দেখো 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1টা এক্সের সঙ্গে গুণ করলে x হবে। দেখো এখানে 3টে এক্স আর এই মাইনাস এই মাইনাস, তাহলে একটা মাইনাস আসবে, আর যেহেতু মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এই একটা এক্স মাইনাস এক্স আর এই একটা মাইনাস এক্স, তাহলে এটা কী হবে, 2x হবে। নিচে দেখো 3 আছে, সমান 25000। পরের লাইনে আমরা কি করব, দেখো 3টে এক্স থেকে 2টো এক্স বিয়োগ করব, তাহলে একটা এক্স, নিচে 3, 25000। এবার আমরা বর্জগুণন করে দেবো, অর্থাৎ কোনাকুনি গুণ, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা এর সঙ্গে হবে আর এটা এর সঙ্গে হবে, তাহলে এক্সের সঙ্গে 1 গুণ করলে 1x হবে, মানে এক্স হবে। আর এটা 3 25, দেখো 25000-এর সঙ্গে 3 গুণ হবে, তাহলে 3 25 75, আর পাশে দেখো 3টে শূন্য। তাহলে দেখো আমরা কিন্তু এক্সের মান পেয়ে গেলাম। এক্স কি ধরে নিয়েছিলাম দেখো তো, এক্স ধরে নিয়েছিলাম কিন্তু প্রথমে ধার করেছিল টাকা, আর এখানে সেই এক্সের মানটা আমরা কিন্তু পেয়ে গেছি 75000। তাহলে আমরা উত্তরটা লিখে দেব যে অতএব প্রথমে তিনি বলছে কত টাকা ধার করেছিলেন, তাহলে 75000 টাকা ধার করেছিলেন। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। দেখো এটা ছিল 7-এর দাগের নয়, এটা 8-এর দাগের অঙ্ক ছিল, ঠিক আছে, এটা ভুল করে লিখেছি, এটা হবে 8-এর দাগের অঙ্ক, ঠিক আছে। এবার আমরা করব, দেখো এই 9-এর দাগের অঙ্কটা করব। দেখো একটি সাইকেল রিক্সা থেকে একটি অটো রিক্সার গতিবেগ ঘন্টায় 8 কিমি বেশি। রীতা তার বাড়ি থেকে 2 ঘন্টা সাইকেল রিক্সায় এবং 30 মিনিট অটো রিক্সায় করে 19 কিমি দূরে স্টেশনে গেল। অটো রিক্সার গতিবেগ কত ছিল হিসাব করে লিখি। তার মানে দেখো একটা সাইকেল রিক্সার কথা বলেছে আর একটা অটো রিক্সার কথা বলেছে, ঠিক আছে। তো সাইকেল রিক্সার গতিবেগ যা, তার থেকে অটো রিক্সার গতিবেগ কিন্তু 8 কিমি বেশি বলে দিয়েছে, ঘন্টায় 8 কিমি বেশি। এবার রীতা কী করেছে, 2 ঘন্টা সাইকেল রিক্সায় গেছে আর 30 মিনিট অটো রিক্সায় করে মোট গেছে কিন্তু 19 কিমি দূরের স্টেশনে। তা আমাদের বের করতে বলছে অটো রিক্সার গতিবেগ কত ছিল। এই অটো রিক্সার গতিবেগ কত ছিল এটাই কিন্তু আমরা ধরে নেব যে অটো রিক্সার গতিবেগ ছিল ঘন্টায় এক্স কিমি বা এক্স কিমি পার ঘন্টা। দেখো ধরি অটো রিক্সার গতিবেগ এক্স কিমি পার ঘন্টা। এটার অর্থ মানে কি, যে অটোরিক্সার গতিবেগটা যেহেতু আমাদের বলে দেয়নি, তাহলে আমরা এটা ধরে নিলাম এক্স কিমি প্রতি ঘন্টা, পার ঘন্টা মানে প্রতি ঘন্টায় এক্স কিমি যাচ্ছে। তাহলে অতএব সাইকেল রিক্সার গতিবেগ সাইকেল রিক্সার দেখো বইতে একটু লক্ষ্য করো, এখানে বলা ছিল যে সাইকেল রিক্সার থেকে অটো রিক্সার গতিবেগ কিন্তু ঘন্টায় 8 কিমি বেশি। তো আমরা অটো রিক্সার গতিবেগটা ধরে নিয়েছি, তাহলে সাইকেল রিক্সার গতিবেগ কী হবে, ঘন্টায় নিশ্চয়ই অটো রিক্সার থেকে 8 কিমি কম হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, সাইকেল রিক্সার গতিবেগ, তাহলে দেখো x - 8 কিমি পার
ঘন্টা, এটাই ধরে নেব। এবার কি বলছে দেখো, রীতা কি করেছে দেখো, সাইকেল রিক্সায় গেছে 2 ঘন্টা, তাহলে সাইকেল রিক্সায় 2 ঘন্টায় কত পথ যাবে সেটাই আমরা বের করে নেব। দেখো শর্তানুসারে সমীকরণটি হবে, দেখো যদি সাইকেল রিক্সার গতিবেগ x-8 কিমি পার ঘন্টা হয় তাহলে 2 ঘন্টায় কত যাবে। এইটা কথার অর্থ হচ্ছে দেখো সাইকেল রিক্সা 1 ঘন্টায় যাচ্ছে x-8 কিমি, ঠিক আছে, তাহলে 2 ঘন্টায় কত যাবে, এর সঙ্গে 2 গুণ করলে হয়ে যাবে। যদি 1 ঘন্টায় x-8 কিমি যায়, ঠিক আছে, তাহলে 2 ঘন্টায় কত যাবে, এই x-8-এর সঙ্গে নিশ্চয়ই 2 গুণ করে দিতে হবে। দেখো তাহলে 2 ইন্টু x-8 করে নিলাম প্লাস, এবার বলছে দেখো অটো রিক্সায় করে গেছে কিন্তু 30 মিনিট। দেখো অটো রিক্সায় কত কত সময় ধরে গেছে, 30 মিনিট কিন্তু অটো রিক্সায় গেছে, ঠিক আছে। তাহলে 30 মিনিটকে আমরা দেখো, এই 30 মিনিট, এই 30 মিনিট মানে কি, হাফ ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টার অর্ধেক মানে কত, 1/2 ঘন্টা হবে, ঠিক আছে। বা এই মিনিটকে যদি আমরা ঘন্টায় নিয়ে যাই দেখো, তাহলে কি করতে হয়, ভাগ করতে হয় 60 দিয়ে, মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে গেলে। তাহলে দেখো এই শূন্য কাটো, আর এই 3 দুগুণে 6, তাহলে সেই দেখো 1/2 ঘন্টা হবে, অর্থাৎ 30 মিনিটকে ঘন্টায় নিয়ে গেলে 1/2 ঘন্টা হবে। তাহলে দেখো অটোরিকশার গতিবেগ x কিমি পার ঘন্টা, অর্থাৎ অটোরিকশা কিন্তু 1 ঘন্টায় যাচ্ছে এটা, ঠিক আছে, x কিমি পার ঘন্টায়, ঠিক আছে, অর্থাৎ অটোরিকশা 1 ঘন্টায় যাচ্ছে x কিমি, তাহলে 1/2 ঘন্টায় কত যাবে, এর সঙ্গে নিশ্চয়ই গুণ হবে। তাহলে দেখো 1/2 ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে এটা কি দেখো, সাইকেল রিক্সায় 2 ঘন্টায় তাহলে এই কিমি এত কিমি গেছে, আর অটো রিক্সায় 30 মিনিটে এইটা যাচ্ছে, তাহলে মোট কত কিমি গেছে, মোট এখানে কিন্তু বলে দিয়েছে দেখো 19 কিমি, তাহলে এইটা সমান নিশ্চয়ই 19 কিমি। পরের লাইনে দেখো এই দুইটাদের সঙ্গে গুণ হয়ে আছে, গুণ করে দেবো, তাহলে 2x, তাহলে 2x হবে, আর 2 গুণে 16 প্লাস, এখানে দেখো এক্স এদের সঙ্গে গুণ হয়ে আছে, তাহলে 1-এর সঙ্গে এক্স গুণ করলে 1, এক্সকে এক্স, আর নিচে 2, এটা হচ্ছে 19। পরের লাইনে দেখো আমরা এক্স যুক্ত পদগুলো এদিকে রাখবো আর সংখ্যাগুলো ওদিকে নিয়ে যাব, তাহলে এখানে 2x, এটা দেখো প্লাস x/2 আছে, আর এখানে 19 আছে, এই -16টাকে সমান ডান দিকে নিয়ে যাব, তাহলে +16 হয়ে যাবে। এই যে ভগ্নাংশের যোগটা আছে, যোগটা করে নেব, আর 19 আর 16 দেখো যোগ করলে কত হবে, 35 হয়ে যাবে। তাহলে এখানে লসাগু কী হবে বলো তো, এর তো হর নেই, এখানে 2 আছে, তাহলে 2 হবে লসাগু, তাহলে এরও কোনো হর নেই, তাহলে এই 2টা কী হবে, ডাইরেক্ট এর সঙ্গে গুণ হয়ে এখানে বসবে, তাহলে 2 দুগুণে 4, এখানে x আছে, তাহলে 4x প্লাস 2কে 2 দিয়ে ভাগ করলে 1, সেই 1টা এক্সের সঙ্গে গুণ করলে x একে x হবে। পরের লাইনে দেখো আমরা 4টে এক্স প্লাসে আছে, একটা এক্স প্লাসে আছে, তাহলে 4টে এক্স আর একটা এক্স যোগ করলে কত হয়, 5x হয়ে যাবে, 35। পরের লাইনে আমরা বর্জগুণ করে দেবো, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে এইটা এর সঙ্গে গুণ হবে আর এইটা এর সঙ্গে গুণ হবে, তাহলে 5x যদি 1-এর সঙ্গে গুণ হয় তাহলে এটা কী হবে, 5x হয়ে যাবে, আর 35 দুগুণে, আচ্ছা গুণ করার দরকার নেই, গুণ না করলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে, ঠিক আছে, তাহলে 2 35-এর সঙ্গে গুণ হবে, তাহলে 35 ইন্টু 2 করে রাখলাম, এরকম করে রাখলাম, তাহলে এই এক্স সমান দেখো 35 ইন্টু 2, আর এটা দেখো 5টা এর সঙ্গে কি গুণ সম্পর্কে আছে, তাহলে এদিকে আসলে কি ভাগ সম্পর্ক হয়ে যাবে, নিচে বসবে। এই 5 দিয়ে যদি 35-এর কাটি তাহলে 5 সাথে 35, তাহলে অতএব আমরা এক্সের মান পেয়ে গেলাম দেখো 7 আর 2 আছে, তাহলে 7 দুগুণে 14। এবার দেখো আমরা অটোরিকশার গতিবেগটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম, দেখো অটোরিকশার গতিবেগ কত, x কিমি পার ঘন্টা, আর এক্সের মান বেরিয়ে গেছে 14, তাহলে আমরা লিখতে পারি যে অতএব অটোরিকশার গতিবেগ ঘন্টায় 14 কিমি। দেখো অতএব অটোরিকশার গতিবেগ ঘন্টায় 14 কিমি, তাহলে এটা হয়ে যাবে 9 দাগের অ্যান্সার। এরপরে দেখো আমরা কষে দেখি 22.4-এর লাস্ট অঙ্ক, এই 10-এর অঙ্কটা করব। 10-এর অঙ্কে কী আছে দেখো, মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের চেয়ে 8 বছর বেশি, 4 বছর পরে
মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে, তাদের বর্তমান বয়স কত হবে হিসাব করে লিখি। দেখো মারিয়ার বর্তমান বয়স কত জানি না, ওর ভাই তার ছোট ভাইয়ের বয়সও আমরা জানি না, এটাই আমরা ধরে নেব যে ওদের মারিয়ার ছোট ভাইয়ের বয়স বর্তমান বয়স এক্স বছর, তাহলে মারিয়ার বর্তমান বয়স হবে কি ছোট ভাইয়ের থেকে 8 বছর বেশি। 4 বছর পরে মারিয়ার বয়সটা হবে তার ভাইয়ের বয়সের দ্বিগুণ। দেখো দেখো 10-এর দাগে আমরা প্রথমে ওদের বর্তমান বয়সটা ধরে নেব, ছোট ভাইয়ের বর্তমান বয়স ধরে নেব। দেখো ধরি ছোট ভাইয়ের বর্তমান বয়স সমান এক্স বছর, এটা ধরে নিলাম। তাহলে অতএব মারিয়ার বর্তমান বয়স, বইতে বলা আছে দেখো মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের চেয়ে 8 বছর বেশি, তাহলে ছোট ভাইয়ের বর্তমান বয়স যদি আমরা এক্স বছর ধরে নিই, তাহলে মারিয়ার বর্তমান বয়স কী হবে, এর থেকে 8 বছর বেশি হবে, অর্থাৎ এক্স প্লাস 8 বছর হবে। এবার আমরা বের করব 4 বছর পরে দুজনের বয়স কত হবে সেটাই বের করব। দেখো অতএব 4 বছর পরে ছোট ভাইয়ের বয়স হবে, 4 বছর পরে কত হবে, দেখো বর্তমান বয়স যদি এক্স হয় তাহলে 4 বছর পরে কী হবে, এর সঙ্গে 4 যোগ করে দেবো, তাহলে এক্স প্লাস 4 বছর। তাহলে অতএব 4 বছর পরে মারিয়ার বয়স হবে, দেখো মারিয়ার বর্তমান বয়স কত আছে, এক্স প্লাস 8 বছর আছে মারিয়ার বর্তমান বয়স, তাহলে 4 বছর পরে কি এর সঙ্গে 4 যোগ করে দেবো, দেখো এক্স প্লাস 8, তাহলে এর সঙ্গে এই 4 যোগ করে দিলাম বছর। তাহলে দেখো এটা আমরা একটু ছোট করে নেব, দেখো এক্স প্লাস আর 8 আর 4 যোগ করলে কত হবে 12 বছর। এবার আমরা কি করব, সমীকরণটা তৈরি করে নেব। দেখো শর্তানুসারে সমীকরণটি হবে, দেখো বইতে বলা আছে মারিয়ার বয়স 4 বছর পরে মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ। দেখো মারিয়ার বয়স কিন্তু এইটা এক্স প্লাস 12, আর কত হবে তার ভাইয়ের বয়সের দ্বিগুণ, আর ভাইয়ের বয়স কত, দেখো 4 বছর পরে ভাইয়ের বয়স কত হচ্ছে এক্স প্লাস 4, তাহলে এক্স প্লাস 4 এর দ্বিগুণ, তাহলে এর সঙ্গে 2 গুণ করে দেবো, এটাই হবে সমীকরণ। এবার আমরা সমাধানটা দেখো করে দিলে উত্তর বেরিয়ে যাবে। এক্স প্লাস 12 সমান এই দুইটা, তাহলে এক্সের সঙ্গে গুণ হলে কী হবে 2x হবে, আবার এই দুইটা দেখো 4-এর সঙ্গে গুণ হলে 4 দুগুণে 8 হবে, বা এখানে এক্স আছে আর এক্সগুলো আমরা বাঁদিকে নিয়ে আসবো, যেহেতু আমরা এক্সের মান বের করবো, 2x আছে প্লাসে এদিকে আসলে -2x, এখানে 8 আছে আর এই প্লাস 12টাকে এদিকে নিয়ে যাবো, তাহলে -12 হয়ে যাবে। তাহলে দেখো এই দুটো এক্স থেকে আমরা একটা এক্স বিয়োগ করব, তাহলে একটা এক্স হবে, যেহেতু বড়োর আগে দেখো মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে মাইনাস থাকবে, সমান, আর এখানে দেখো বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে মাইনাস আসবে, আর 12 থেকে 8 বাদ দিয়ে দিলে তাহলে 4 হবে, আর এই মাইনাস কেটে দিলাম, তাহলে এক্স সমান 4। আমাদের বইতে উত্তর চেয়েছিল দেখো যে তাদের বর্তমান বয়স কত হবে হিসাব করে লিখি, তাহলে ওদের বর্তমান বয়সটা আমাদের বের করে দিতে হবে। দেখো অতএব ছোট ভাইয়ের বর্তমান বয়স 4 বছর, কারণ ছোটো ভাইয়ের বয়স আমরা বর্তমান বয়স 4 এক্স ধরে নিয়েছিলাম, এক্সের মান 4, আর মারিয়ার বর্তমান বয়স কী হবে, ছোটো ভাইয়ের থেকে 8 বছরের বড় ছিল, তাহলে 4 + 8, দেখো বইতে বলা আছে বর্তমান বয়স কিন্তু মারিয়ার বর্তমান বয়স ছোটো ভাইয়ের বয়সের থেকে 8 বছরের বেশি ছিল, তাহলে 8 আর 4 যোগ করলে দেখো 12 বছর। সেই সঙ্গে দেখো আজকের ভিডিও এই পর্যন্ত।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।